আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা একটা বিষয় টেনে নেব, সেটা হলো আজকে ৩ টা টার্গেট আমাদের মোটামুটি। সেটা হলো ফ্রেজ, ক্লজ আর কি বলো? ফ্রেজ, ক্লজ আর ট্রান্সফরমেশন, সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স। তাহলে চেঞ্জিং সেন্টেন্সটা আমরা একটু পরে নিচ্ছি ক্লাসের শেষে। আগে আমরা দেখে নেই যে আমরা ফ্রেজ, ক্লজ আমাদের কোনো সমস্যা নেই। দয়া করে তোমাদের নবম দশম শ্রেণীর পুরাতন যে বইটা আছে, ওই বইটাও যদি সম্ভব হয় একটু কাইন্ডলি ওপেন করো। ওকে, ক্লজ, ক্লজ মানে বাংলা বলি খণ্ডবাক্য। এখন না, তুমি তো আম্মুর কাছে যাও। খণ্ডবাক্য, ওকে। আচ্ছা, তো মানে মনে রেখো, আমরা এটা বোঝানোর জন্য, ক্লজ বোঝানোর জন্য আমাদের সেই অতীতকালের আগের আগের কথা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে সেন্টেন্স। আচ্ছা, প্রথমত খণ্ডবাক্য এর মধ্যে কি আছে? অন্তত অন্তত কি কয়টা সাবজেক্ট বলো? অন্তত একটা একটি সাবজেক্ট একটা একটা ফাইনাল ফাইনাল ভার্ব। ভার্ব সাবজেক্ট এবং আর একটা সাবজেক্ট। একটি ফাইনাইট ভার্ব থাকবে। স্যার, একটা কথা যুক্ত করতে পারি? বলো। স্যার, ওই যে আমরা যেহেতু ক্লোজ করব, স্যার প্রত্যেকটা উদাহরণের স্যার একটু বাংলা করে তারপরে একটু স্যার উদাহরণটা করেন। বাংলা থ্যাংক ইউ স্যার। সেন্টেন্স, এই জন্য তো 19 বাংলা ব্যাকরণ বইগুলো রাখতে বললাম। সেন্টেন্স 3 ধরনের। একটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আগে বলছি, তাই না? সিম্পল, সরল, কমপ্লেক্স, জটিল, মিশ্র, কম্পাউন্ড, যৌগিক। এখন কথা হলো কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে হলো আমাদের কাজ করবে, তাই না? কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো কি? প্রধান খণ্ডবাক্য। প্রধান খণ্ড। সাবঅর্ডিনেট ক্লজ মানে আশ্রিত খণ্ডবাক্য। এই পর্যন্ত কিন্তু আমাদের কোথায় পড়া আছে বলো? সেন্টেন্স অধ্যায় পড়ে রাখছিলাম প্রথম দিকে ক্লাসে, ইয়েস অর নো? জি স্যার। ওকে, এবার আসো, আজকের কাজটা হলো আমরা যে ক্লজ ক্লজ বলি, আসলে এটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে জড়িত। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা 3 নামে ডাকি, 3 ধরনের। কি বলো? নাউন ক্লজ, Noun clause, adjective clause, নাউন adverbial ক্লজ, clause. অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, নাউন ক্লজের বাংলা অর্থ পুরাতন লেখা রেখো। এটা ইয়েতে ইয়ে দিয়ে লেখা রাখো, হিন্টস দিয়ে বা ক্লু দিয়ে লেখা রাখো। পুরাতন নবম দশম বাংলা বই, হ্যাঁ? নবম দশম, নবম দশম কি বলো, কি দেখবা? বাংলা ব্যাকরণ আছে নাকি তোমাদের কাছে? থাকলে একটু খুলতে হবে। জি স্যার, আছে। নাউন ক্লজের অর্থ সেখানে কি লেখা আছে? স্যার, বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। অ্যাডজেক্টিভের অর্থ? বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। আশ্রিত খণ্ডবাক্য। আর অ্যাডভার্বিয়াল? ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। ওকে,
সবাই লিখছো? জি স্যার। ওকে। স্যার তো আজকে এখন চেঞ্জিং সেন্টেন্স করাবেন না? আমার না একটু ঢুকতে দেরি হয়েছে তো আমি তো জানি বুঝতেছি না না। সেন্টেন্সটা পরে করাচ্ছি, আগে আমরা যেটা পারি এটা গুছাই ফেলতে চাই, কারণ এখানে তো আমরা টাইম ব্যয় করবো না, এখানে সাম আপ করে ফেলতেছি। হ্যাঁ, তো এটার মধ্যে আবার আসো 1 নম্বর নাউন ক্লজ। দেখো এই তিনটা আমি কোনো আমি আর কোনো সময় নষ্ট করবো না, এখানে নাউন ক্লজ। ওকে, স্টেপ 23 তে 10 নম্বর শেষ, কোনো কথা নেই। রিপিট করার দরকার আছে আমার, বলো। প্লাস একটা কথা আছে তোমার, ওই যে ওইটা কি আমি কোনো জায়গায় বলছিলাম যে ইট ইজ বা ইট ওয়াজ দিয়ে যদি অনুবাদটা ইট ইজ বা ইট ওয়াজ প্লাস যদি ভার্ব হয় সেটা ইয়া হবে, এটা কথা, এই কথাটা ছিল কি ইট ইজ বা ইট ওয়াজ এরপরে যদি অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, ইট ইজ বা ইট ওয়াজ এর পরে ইট ইজ বা বা ইট ওয়াজ ওয়াজ প্লাস নাউন অথবা কি বলো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এটা কথা বলছি না? স্যার বলছিলেন। সেটিও কি বলো, নাউন ক্লজ। 3 নম্বরে হলো একটা কথা আছে, দাঁড়া, একটা কথা হলো এটা দ্রষ্টব্য, এছাড়াও আমি বলে রাখলাম, এছাড়াও যদি এরপরেও একটা কথা বলতে পারি। আরেকটা কথা হলো আহ ইট দ্বারা রিপ্লেস করলে, ইট দ্বারা রিপ্লেস করে যথার্থ মনে হলে, যথার্থ হয়ে যাবে তাই না? মনে হলে সেটি কি বলো, নাউন ক্লজ হতে পারে, নাউন ক্লজ হবে। যথার্থ মনে হলে হবে, আমি হবে না। যথার্থ মনে না হলে হবে না, তাই না? এটা আমরা জানতে হবে। আরেকটা কথা লাস্ট বলে রাখি, সতর্কতা। সতর্কতা হলো নাউন ক্লজ, সরি, সতর্কতা হলো অ্যাপোজিটিভ কেসের ক্ষেত্রে, অ্যাপোজিটিভ কেসের ক্ষেত্রে অ্যাপোজিটিভ কেসের একটা নাউন ক্লোজার বা নাউন ফ্রেজের একটা অ্যাপোজিটিভ কেসের ক্ষেত্রে, উদাহরণ দিলে অ্যাপোজিটিভ কেসের ক্ষেত্রে সতর্ক থাকবে, সতর্ক থাকবে, এটাই বলে রাখুন, সতর্ক থাকবে। কোন ক্ষেত্রে সতর্ক থাকবে, এইটাই শুধু তুমি তালতল পাকাই ফেলবা, বলো কোন জি কোন স্যার কোনটা ক্ষেত্রে, এইটাই উল্টা পাল্টা বলবে। এইটাই আমরা উল্টা পাল্টা করবো। ওকে, আমার কথা বুঝছো কিনা? স্যার এটা একটা এক্সাম্পল দিয়েন। একটা না, এটা আগে বিশেষ পরীক্ষা যেটা আসছিল সেটা দাও, অ্যাপোজিটিভ কেসের বিশেষ পরীক্ষা কোনটা আসছিল? যে হিজ ড্রিম, ওইটা স্যার। হ্যাঁ, হিজ ড্রিম, ওইটা বলো বাক্যটা। হিজ ড্রিম, তারপর কি বলো, দ্যাট হি, তারপর কি বলো না, will be a BCS cadre. বিসিএস কেন one day, হ্যাঁ, finally came true. আচ্ছা, এই কথাটা বুঝো, এখানে একই কথা, হিজ ড্রিম যা, বিশেষ করে দ্যাট ফাইনালি, একই কথা, আলাদা কথা নাকি একই কথা? স্যার একই কথা। একই কথা স্যার।
একই কথা না আলাদা কথা? বলো। স্যার একই কথা স্যার, একই কথা। ড্রিমটাই তাহলে হচ্ছে আমরা বিসিএস ক্যাডার। ড্রিমটা যেটা হি উইল ওয়ান ডে হি উইল বি বিসিএস ক্যাডার ওয়ান ডে, এটা অর্থাৎ এটা হলো পজিটিভ কেস, এর জন্য এটা কি বলো নাউন ক্লজ। শুধু এই জায়গায় জটিলতা আছে, নাউন ক্লজ। আমার কথা বুঝছো কিনা? জটিলতাটা কোন জায়গায় বলো? জি স্যার। ওকে, আবার উদাহরণ দেখো সাথে সাথে। The news, স্যার the ওইটুকু অংশ news, কি the পজিটিভ কেস? news that you heard is false. This is false. The news That That- you heard him. he died is false. এই এখানে একটু বলো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ? উপরেরটা অ্যাডজেক্টিভ আর নিচেরটা নাউন ক্লজ। নাউন স্যার। নিচেরটা হলো পজিটিভ, নিচেরটা নাউন ক্লজ। কেন বলো? জি স্যার স্যার। পজিটিভ। কারণ The এখানে news that একই he কথা। died নিউজটাই is হচ্ছে false. স্যার সে মারা গেছে এটা। নিউজটা হলো দ্যাট হি ডাইড, কিন্তু এখানে এই বাক্যে বলো দ্য নিউজ আর দ্যাট হি হার্ড। নিউজটা কি আমরা জানি? না স্যার। কথা মিলে কি বলো অ্যাডজেক্টিভ ক্লজ। এছাড়া আর কোনো জটিলতা নেই। তোমরা আমার আগের ক্লাসে বের করে না স্যার দেখো আমার যে একটু বলেন স্যার। শোনো আমি বলে দেখি এই বাক্যে এই যদি এই নিউজটাকে বাদ দাও, খেয়াল করে দেখো, এটা যদি মনে মনে বাদও দাও তাহলে বলো দ্যাট হি ডাইড ইজ ফলস। বাক্যটা তুমি মূল কথাটা বুঝো কিনা? জি স্যার। মূল মানে তাহলে এই নিউজটা যদি বাদও দাও তাহলে কি অর্থ নষ্ট হয় কিনা? না স্যার অষ্ট বোঝা যায় একটা অর্থ। বুঝতে দাও। ওকে, এখন এখানে যদি দ্য নিউজ দ্যাট ইউ হার্ড, এই দ্য নিউজটা যদি বাদ দাও, দ্যাট ইউ হার্ড, এখন কি এটা কি নিউজ? এটা কি স্টোরি? এটা কি গসিপিং? এটা কি গুজব? এটা কি গীবত? এটা এই দ্যাট ইউ হার্ড এর পূর্বে কি আছে এটা কি আমরা বাদ দিলে মূল কথাটা ঠিক থাকে কিনা? হ্যাঁ বা না বলো? না স্যার ঠিক থাকে না। তাহলে এই দুইটা বাক্যের মধ্যে দ্য নিউজটা দ্যাট হি ডাইড টা, এই জন্য এটা হলো অ্যাপোজিটিভ কেস। অ্যাপোজিটিভ কেসের কথা মনে আছে কিনা? নাউন সম্পর্ক অতিরিক্ত তথ্য দেয়া। ডক্টর ইউনূস হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ডক্টর ইউনূস যা হেড অফ দ্য ইন্টারিম। ডক্টর ইউনূস কমা দিয়ে লিখলাম অনলি নোবেল লরিয়েট ইন বাংলাদেশ। ডক্টর ইউনূস যা অনলি নোবেল লরিয়েট অফ বাংলাদেশ। তা কথা বুঝছো? স্যার এটা তো কমপ্লিমেন্ট নাউন কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে যে, হ্যাঁ, নাম তাহলে তো কমপ্লিমেন্ট তো মানে এই নাউন জন্য কমপ্লিমেন্ট হওয়ার কারণে তো নাউন ক্লজ। এই কমপ্লিমেন্ট কেমনে হয়? কমপ্লিমেন্ট এমিজ আর ওয়াজ এর পরে হয়। এখানে কমপ্লিমেন্ট কি হয় না। বলো? ওকে, একটু এই বাক্যে দেখো তো। সরি স্যার। আমরা যদি এই হিজ ড্রিমটা বাদ দেই, আমি যে বলছি একই কথা, প্রমাণ কি? হিজ ড্রিমটা বাদ দিয়ে পড়ো দ্যাট হি উইল, হ্যাঁ, হি উইল বি এ বিসিএস ক্যাডার ওয়ান ডে। ঠিক আছে? ফাইনালি ওই হয় কিনা বলো? বিসিএস ক্যাডারটা জি। হ্যাঁ, এবার দেখো কিন্তু যদি আমি বলি হিজ হিজ ড্রিম DREM which বা দ্যাট দিলাম, that he saw last night finally came true. That he saw last night. এটা অ্যাডজেক্টিভ ক্লজ স্যার। হিজ ড্রিমটা বাদ দিয়ে বলো হিজ ড্রিম নাই এবার, তাহলে কি দ্যাট হি স লাস্ট নাইট ফাইনালি কেম ট্রু বাক্যের অর্থ ঠিক থাকে কিনা? না স্যার। হিজ বলো এখন হিজ ড্রিম আর দ্যাট হি স লাস্ট নাইট একে এক কথা রিপ্লেস করা যায় একটা আরেকটা দিয়া? না স্যার। না স্যার। বুঝছেন বিষয়টা? এই জন্য এটা কি বলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা খুব গোলমাল। এটা এখন মোটামুটি ধরতে পারছো কিনা কাহিনীটা? আমি জি তোমার স্যার, মূলত একই কথা হইলে মূলত স্যার কি একই ওই কথা মানে এ পজিটিভ একই একই কথা। কথা এমন
ধর আমি ইউনুস না বইলা ইউনুস বললাম না, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান গতকালকে ভাষণ দিছিলেন, এটা যে ইউনুস বুঝছো কিনা? জি স্যার। তাহলে বোঝা গেল। এই দেখো কেইজিনা প্রতিষ্ঠানটা হইলে দেখো মানে না, শেখ হাসিনা বাংলাদেশের শেখ হাসিনা কমা দিয়ে লিখলাম 15 বছরের স্বৈর শাসক। তাহলে বলো 15 বছরের স্বৈর শাসক যদি আমি বলি শেখ হাসিনা বাদ দিয়ে বলে কি তুমি অন্য কারোর বুঝো? না স্যার। না স্যার। এই কমপ্লিমেন্ট তো এইটা, তাই না? জি স্যার। তাহলে শেখ হাসিনা যেটাও 15 বছর স্বৈর শাসক সেটা একই, তাহলে হলো ঢাকা স্যার এ ঢাকা পজিটিভ আর কি। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড সিটি। তাহলে ঢাকা, বুঝছো কিনা বিষয়টা? এরপরে কি দিলা বলো? তবে আরেকটা মজার বিষয় তোমার বলে রাখবো, এখানে এটা শুধু দ্যাট দিয়ে শুরু হয়, এই জন্য আর তোমার এত টেনশন কম। কি দিয়ে শুরু হয় বলো? That দিন। দ্যাট দিয়ে বেশি শুরু হয়। ওকে, ডান। তাহলে আবার আসো নাউন ক্লজ নিয়ে, আসলে এত বেশি টেনশন নেওয়ার কারণ নাই। এরপরে আসো, এরপর আমরা চলে আসি অ্যাডজেক্টিভ ক্লজ। আর আমাদের যে স্যার চেঞ্জিং সেন্টেন্সের যে বাকি অংশটুকু কি তাহলে পরে করাবেন ওটা? হ্যাঁ হ্যাঁ, আমি আগে ক্লজটা দ্রুত টান দিয়ে হলাম। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হলো কোনো পড়ার কিছু নাই, অবশ্যই কি বলো, এই ধরনের ক্লজের শুরুতে অবশ্যই কি থাকবে? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট থাকবে স্যার। Antecedent থাকবে। অবশ্যই অ্যান্টিসিডেন্ট, অবশ্যই কোন পার্সেন্টেজ হবে বলো? নাউন বা প্রোনাউন হবে স্যার। ওকে, তাহলে দুই ধরনের ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ বলো কোন কোন? রিলেটিভ, প্রোনাউন। করছো? স্যার এমনি পড়েছিলেন বাট রিলেটিভ প্রোনাউন ইন ডিটেল এটা পড়েননি। অবশ্যই না না, ডিটেইল পড়ানোর দরকার নাই। রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, দ্যাট এটা পড়ছো তো? জি স্যার। জি জি স্যার। স্যার। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন অ্যাডভার্ব যুক্ত ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ। প্লাস দরকার নেই, আমি আর কোনো নিয়ম পড়ে দিতে চাই না। প্লাস করে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের দুই বৈশিষ্ট্য, মানে কৌশল, দুইটা কৌশল মাথায় রাখবো। এক নম্বর হইলো ইট দ্বারা রিপ্লেস করে নিবেন। করলে যথার্থ মনে হবে না। কি মনে হবে না বলো? কোন অ্যান্টিসিডেন্ট এর পূর্বে কি থাকবে না বলো? কোন অ্যান্টিসিডেন্ট থাকবে কিনা? অ্যান্টিসিডেন্ট থাকবে না স্যার। তাহলে নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না, যত এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোন অ্যান্টিসিডেন্ট থাকবে না। থাকবে না। 3 নম্বরে হলো মূল ভাগকে কি বা কাকে ছাড়া অন্য সকল প্রশ্ন উত্তর জি স্যার এটা বলতো। কি কাকে ছাড়া অন্য সকল প্রশ্ন করলে। ছাড়া অন্য সকল প্রশ্ন উত্তরে পাওয়া যায়। উত্তরে পাওয়া যাবে। যদি 3 নম্বর কৌশলটা শুধু স্যার যদি অ্যাপ্লাই করি তাহলে কি সবগুলোর answer করা সম্ভব? দ্যাটস ওকে। তুমি কাউকে ওপেন চ্যালেঞ্জ দাও, ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, ও একটা কথা আছে, আর একটা কথা বলে রাখি, নাউন ক্লজের মধ্যে আরেকটা ক্লজ দিয়ে রাখি তোমার জন্য তৈরি করতে। নাউন ক্লজের ক্ষেত্রে এই জায়গার মধ্যে তো লিখছো না, একটা কথা লেখা রাখো, আস্ক, ওন্ডার, এরকম কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো তুমি দেখে রাখো। আস্ক, ওন্ডার,
এরকম আরো দুই তিনটা No. শব্দ আমি ভুলে হ্যাঁ 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 No হচ্ছে স্যার কি বলো স্যার নো ask কোনটা ওগুলা require বেশি থাকে inquire স্যার নো তো ask নো তো কোনটা require inquire হ্যাঁ হ্যাঁ বলো ask কোনটা require inquire inquiry ইনকোয়ার জি ইপে আইনা আই এন কিউ ইউ আই আর ডি আজ কোনটা রিকোয়ার ইনকোয়ার হ্যাঁ প্রবৃত্তি ভার্বের পরে এই কথাটা লেখা আছে প্রবৃত্তি ভার্বের ভার্বের পরে সাধারণত কি বলো নাউন ক্লজ আমি তোমাদেরকে তুমি কাউকে চ্যালেঞ্জ দেবো যে তোমার ক্লজে কেউ আটকাতে পারতেছে কিনা তো হ্যাঁ ঠিক আছে একটু সবার লেখা শেষ হইলে আবার আমার একটু কথা শোনো ইনশাআল্লাহ স্যার স্যার অ্যাডভার্বিয়াল আমি মূল ভার্বে কোশ্চেন করে বের করতে আমার কাছে ইজি লাগে আর কি এই যে এর ওটা হলে দরকার তো আমার স্যার সমস্যা একবার দেখলে তুমি মূল কথা না জি বড় স্যার কথা নাউনও না এডজেক্টিভ না তাহলে অবশ্যই পারবে তবে সতর্ক থেকো কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ থাকে না নাউন ক্লজটা থাকে না এখানে থাকে কি বলো কোঅর্ডিনেট ক্লজ তাই না বলো মিশ্র জি স্যার একাধিক জি স্যার কোঅর্ডিনেট ক্লজ থাকবে স্যার একাধিক কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা ক্লাস কোঅর্ডিনেট ক্লজ এখানে কোনো নাউন ক্লজ adverbial clause টা এটা লেখা হয়নি অলরেডি স্যার সিম্পল সেন্টেন্সে থাকবে স্যার হ্যাঁ কোঅর্ডিনেট সিম্পল কন্ডিশন দ্বারা যুক্ত থাকবে সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ নাই তাই না আমাদের ক্লজের খেলাটা মূলত কমপ্লেক্স সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কোনো নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ এগুলো আছে কিনা বলো স্যার কম্পাউন্ড সেন্টেন্সের কি দুইটাকে কোঅর্ডিনেট ক্লজ বলে? এটা নিয়ে কেউ বলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেট ক্লজ আবার অনেকে দুইটাকে কোঅর্ডিনেট ক্লজ বলে থাকে সমস্যা নেই দুইটাই স্বাধীন বাক্য বুঝছো না বিষয়টা ওইগুলো নিয়ে আমাদের ঝামেলা নেই ডান জি এবার আসো স্যার স্যার এক্সাম্পল adverbial clause টা একটু লেখার বাকি ছিল স্যার অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু দেখবো স্যার স্লাইডটা এই তিন কথা আমাদের ক্লাস ফিরে হচ্ছে না। তিনটে উদাহরণ বাংলা ব্যাকরণ দেখি নাম্বারটা কি লেখছেন আবার একটু বলেন তো কাইন্ডলি কেউ বলবেন 3 নাম্বারটা কি লিখছে মূল ভার্বকে মূল ভার্বকে কি বা কাকে ছাড়া অন্য সকল প্রশ্নের উত্তরে পাওয়া যাবে আর কি কি বা কাকে ছাড়া কোশ্চেন করলে মানে এটা ছাড়া কোশ্চেন করলে কি পাওয়া যাবে যেমন কিভাবে কেন কোথায় কখন এগুলা দিয়ে কোশ্চেন করলে আর কি পাওয়া যাবে শুধু কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কোনো উত্তর পাওয়া যাবে না তিনি বাড়ি আছেন কিনা দেখো বাংলা ব্যাকরণ দিয়ে দিচ্ছি তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না বাংলা ব্যাকরণে আছে কিনা এটা বলো নাইনটিনের বাংলা ব্যাকরণ মানে বইয়ে আছে এটা জি স্যার আছে স্যার আছে whether he is at home নাউন ক্লোজ যে এর সভায় উপস্থিত আর একটা উদাহরণ দেওয়া আছে ধন ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা যে এর সভায় অনুপস্থিত সে বড়ই দুর্ভাগা কে আনফরচুনেট
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। বলে বলে শব্দটা কিন্তু অব্যয়, তাই না? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তিনটা উদাহরণ দেওয়া আছে কিনা? তুমি বাংলা ব্যাকরণের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে দেখো যে তিনটা বই বুঝিয়ে বলো কেন বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, কেন বিশেষণ স্থানীয়। এর মধ্যে বাংলা দ্বিতীয় উদাহরণটাতে ভুল আছে পুরাতন বাংলা ব্যাকরণে। দেখো দ্বিতীয় উদাহরণটা কি দিয়ে আছে। দ্বিতীয় উদাহরণটা কি নাউন ক্লজের। ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না। আর কটা উদাহরণ দেওয়া আছে এখানে? স্যার এখানে দুইটা উদাহরণ আছে, তিনি বাড়ি আছেন কিনা আমি জানি না, ব্যাপারটি নিয়ে ঘাটাঘাটি করলে ফল ভালো হবে না। আর বিশেষণ স্থানীয়তে আছে ওই যে যে এ সবাই অনুপস্থিত সে বড় দুর্ভাগা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর ধনধান্য আছে। জি স্যার, ধনধান্যে পুষ্প ভরা আছে, খাঁটি সোনার চাইতে খাঁটি আছে। আর একটা আছে কিনা, এটার নাম যেখানে সেখানেই দিক চক্রবাল, যেখানে মিশে গেছে আকাশ জি স্যার বাতাস। আছে, যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে গেছে সেখানেই দিক চক্রবাল। হ্যাঁ, কোথায় দিক চক্রবাল, ঠিক আছে ওকে। তাহলে এবার আসো, তিনি বাড়ি আসেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। তাহলে আমি জানি না ট্রানজিটিভ ভার্ব, তাই না? কত সহজ, দেখো ইংরেজি দিয়ে বের করা কি কত জানি সহজ। না। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ইট দ্বারা রিপ্লেস করলে মিলতেছে আই ডোন্ট নো ইট, নাউন ক্লজ। ডান। তাহলে এটা তো সেম কথা, নাউন ক্লজ হয়েছে। স্যার আরেকবার। কেন আমি জানি না, আমি কি জানি না, আমি জানি না, আমি কি জানি না, কি জানি না। কি কাকে প্রশ্ন উত্তর অবজেক্ট, অবজেক্টের জায়গায় নাউন ক্লজ, ভুলে গেছো? বুঝতে পারছি। যে সবাই অনুপস্থিত, মূল বাক্যটা হলো হি ইজ ভেরি আনফরচুনেট। এটা হলো তোমরা সবসময় ক্লজ বের করে ফেলবা। আমরা অনুবাদ করার সময় কি করবো জানো কিনা, হি হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং হি ইজ ভেরি আনফরচুনেট। দ্বিতীয় আবার হি দেওয়ার আশঙ্কা আছে। সবসময় ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করে ফেলবো। কারণ মূল বাক্যটা একজন বলে ফেলো, মূল বাক্যটা কি বলো, হি ইজ ভেরি আনফরচুনেট। মূল বাক্যটা কি? হি ইজ ভেরি আনফরচুনেট। আমরা বলতে পারতাম হি ইজ ভেরি আনফরচুনেট হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, তাহলে কিন্তু ভুল হইতো। তাহলে হু এর পূর্বে কি করে যেতে বলো, আনফরচুনেট হয়ে যেত। আনফরচুনেট, তাহলে তো হবে না। কারণ হু দ্বারা তো আনফরচুনেট কে বুঝাইতে চাচ্ছি না আমরা। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি বসাবো, ব্যাক নাকি গেলে আলাদা? হয়ে যেত। হুর পর কি স্যার ইজ, এটা কি ইজ লেখা স্যার, হি হু ইজ নাকি হ্যাঁ ইজ ইজ কাটা? লেখা, হ্যাঁ ইজ লেখা। স্যার এটা একটু আরো করে একটু বুঝাই দেবেন স্যার, এটা একটু হ্যাঁ বলতেছি, ধরো স্যার এটার বাংলাটা একটু বুঝিয়ে দেন স্যার, ক্লিয়ার হবে। স্যার একটু বাংলাটা বুঝিয়ে দেন। যে সে বড়ই অনুপস্থিত, এই যে সে হলো প্রোনাউন, সে বড়ই সে বড়ই দুর্ভাগা, সে কে? এখন বললো যে যে তার পরিচয় যে কি? সবাই অনুপস্থিত। অনুপস্থিত। তুমি ইংলিশটা লিখো, এটার ইংলিশ কি? মূল বাক্যটা হলো হি ইজ ভেরি আনফরচুনেট। বলো মূল প্রিন্সিপাল ক্লজটা কি? হি ইজ ভেরি আনফরচুনেট। এখন হি এর পরিচয় কি? যে অনুপস্থিত। হু ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তাহলে এই হু দ্বারা কাকে বুঝাইছি আমরা, বলো? হি কে বুঝাচ্ছি? তাহলে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব, হু হুম হুজ হুইচ হোয়ার হোয়েন হাউ হোয়াই, এই ধরনের ক্লজ তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে অবশ্যই কি হবে বলো? অ্যাডজেক্টিভ ক্লজ হবে স্যার। Adjective clause, তাই না? তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছি? তুমি আসবে বলে। কেন? অ্যাডভার্বিয়াল ক্লজ, ওইটাতে বাংলায় লেখা আছে। এখানে হয় আর অথবা বিকজ যদি থাকতো, বিকজটাকে স্যার আমরা প্রশ্ন করবো না, জাস্ট আমরা শুধু স্যার ভার্বটাকে প্রশ্ন করবো।
এই কথা এইটার কারণে ধ্বংস করে ফেলবা যদি বিকজ স্যার কে হয়ার প্রশ্ন করো। থাকলেই ধ্বংস হয়ে যায় স্যার, জি। প্রশ্ন হবে অনলি ভার্বকে, অন্য কোথাও না, অন্য কিছু দেখার দরকার নেই। প্রশ্ন হবে শুধু কাকে বলো, ভার্বকে স্যার। ভার্বকে, দ্যাটস ওকে, আর কিছু না। স্যার ওই একটা উদাহরণটা চ্যালেঞ্জ একটু দিয়ে দেন স্যার, ওই যে আই ডোন্ট নো হোয়ার হি লিভ বা এই জাতীয় যে হোয়ার দিয়ে যে স্যার প্লাস। আই নো হোয়ার, একটা I may go where he lives. I know the place where he lives. স্যার বলি একটু স্যার। হুম। স্যার আই নো হোয়ার হি লিভস, এটা স্যার হচ্ছে নাউন ক্লোজ। হুম। দ্বিতীয়টা এটা স্যার কি বা কেন দ্বারা কি জানি, হোয়ার হি লিভস এটা জানি, কোথায় সে বাস করে। আর আই মে গো হোয়ার হি লিভ, আমি যেতে পারি, কোথায় যেতে পারি, এটা হচ্ছে স্যার অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর আই নো দ্য প্লেস, এখানে দ্য প্লেস হচ্ছে স্যার অ্যান্টিসিডেন্ট, সো এটা স্যার অ্যাডজেক্টিভ ক্লোজ। শেষ, আশা করি ক্লিয়ার। জি স্যার। লেখা মানে তুমি যদি ন্যূনতম তোমার মানে ধরো থাকে, সামান্য স্প্রিয়া থাকলেও, উদ্দীপনা থাকলেও, আমি মনে করি যে ক্লজ অধ্যায়টা সকল বইয়ের উদাহরণগুলো দয়া করে নিয়ম পড়বা না, উদাহরণ দেখবা, সেটা বলো। জি স্যার, উদাহরণ দেখবো আগে স্যার। নিয়ম পড়ে আমার আবার মারো না, কারণ নিয়মের বেড়া জালে তো আমি তোমার আটকে দেওয়া আটকাইও না, আমি তো ঘুরে ফিরে এক কথাই বলতেছি। নিয়ম পড়ে আমার আর বেজালে ভালো হয়নি, তখন আমি কিন্তু ব্যাখ্যা দিতে পারবো না, বুঝছো কিনা বিষয়টা। নিয়মের বেড়া, নিয়ম, অনেক নিয়ম লেখা আছে না, আর বেশি বললে ঝামেলা লাগে। স্যার এই বেশ আগে বলো অনেক অসংখ্য নিয়ম আছে ঝামেলা কিনা, স্যার। হ্যাঁ বা না বলো। জি স্যার, অসংখ্য নিয়মের মধ্যে ঝামেলা পড়ে যায়। এই রুলস গুলাই স্যার ঘুরাইয়া পেঁচিয়ে মানে 3-4 লাইনের লেখা স্যার, কথা কিন্তু এগুলাই। কথা এগুলো স্যার ওই যে বিনোদন। অ্যাপোজিটিভটা এসে পড়ে তো তখন স্যার কনফিউজড হয়ে যায় এই আর কি। হ্যাঁ, সহজ কথা, এই পজিটিভ আজকে বুঝে গেল যে এটা একই রকম, মানে জি একই, এটা স্যার। বাদ দিলে মূল কথা থাকবে, হ্যাঁ? তাই না? তো আগামী ক্লাসে নিয়ে জি আসো দেখি, স্যার। তোমরা কি কি বুঝো নাই, কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে, কিছু নিয়ে আসা উচিত না? জি স্যার। স্যার ইনশাআল্লাহ। দেওয়াই আছে 120টা ক্লজ আছে এখানে। হ্যাঁ, শুধু উদাহরণ দিয়ে দেখো, ফ্রেন্ডস, শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ বলি আমরা। শব্দগুচ্ছ হলো a group of words having no subject and ending verb. হয়েছে, কোনো সাবজেক্ট আর ফাইনাল ভার্ব থাকবে না। ওকে, বোঝার সুবিধার্থে বিভাগে ভাগ করে নিই। স্যার আগে আগে উদাহরণগুলো দিলে ভালো হতো মনে হয়, ইন্ডাকটিভ। হ্যাঁ, কিসের কিসের উদাহরণ বলো? স্যার এই যে নিয়ম যেটা লিখে দিচ্ছেন, গ্রুপ অফ ওয়ার্ডস। না, উদাহরণ পরে, উদাহরণ তুমি দেখো, আমি তোমার এটা সামারি করি, তাহলে হবে, তুমি একবারে ক্লিয়ারলি বুঝবা। এটি এটি একটা সিঙ্গেল পার্শ্ব স্পেসের স্থলে বসে। মানে কি, যেখানে নাউন নাউন ফ্রেজ বসতে পারে কিনা,
যেখানে অ্যাডজেক্টিভ বসে সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসতে পারে কিনা? জি স্যার পারে। প্রোনাউন ছাড়া সকল পার্টস অফ স্পিচে কি হতে পারে বলো? ফ্রেশ হতে পারে। ওকে, ফ্রেজকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিই। স্যার ওই যে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, স্যার ওখানে যদি আমরা হুইচ দিয়ে বসাই দিই তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হয় না স্যার? ওই আপনার প্রথমে ব্লু কালারটা। হুইচ দিয়ে বসাইলে তো দিয়ে বসো, হুইচ দিয়ে সাবজেক্ট দিলে তো অবশ্যই এটা মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজে হবে। আচ্ছা, এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। দুই ভাগে কি লেখা যায়? দুই ভাগে কি এক গ্রুপ হলো দুই ভাগে, দেখো গ্রুপ হলো না পরেই বুঝি, না পরেই বুঝতে পারি। দুই নম্বরে হলো একটু মাথা কাটানোর প্রয়োজন নেই। তারপর হলো কয় ধরনের ফ্রেজ, কয় ধরনের? স্যার এটা মজাদার হলো যে স্যার ফ্রেশ এরকম দুই প্রকার হতে পারে। ফ্রেজ দুই ধরনের, না বললো পড়া লাগবে না, টিচার পড়ানো জড়াই বুঝতেছে। আর একটা কি বলো, একটু মাথা কাটানোর প্রয়োজন নেই। শেষ, এই দুই ধরনের ফ্রেজ। ঠিক আছে? ডান। ডান স্যার। তাহলে আবার আসো, না পড়ে বুঝো, শেষ থেকে আসো, ইন্টারজেকশন থেকে আসো, শেষ থেকে আসো। ইন্টারজেকশন, ইন্টারজেকশন ফ্রেজ। What a pity. They failed. কারো কোনো সমস্যা আছে? আমি বলতে পারতাম এলাসিল ইন্টারজেকশন, আর হোয়াট এ পিটি বলার কারণে এটা ইন্টারজেকশন ফ্রেজ হয়েছে। কারো কোনো সমস্যা? না স্যার। মানে যদি কল করো, এলাস ইজ এ এলাস ইন্টারজেকশন, এলাস ইন্টারজেকশন, আর হোয়াট এ পিটি ইন্টারজেকশন ফ্রেজ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইন্টারজেকশনের জায়গায় একটা শব্দ বসাইলে। আচ্ছা দেখো, এবার দেখো কনজাংশনাল ফ্রেজ। ফ্রেজ খেয়াল করো, পরি এন্ড রোহিং, কি একজন বলে ফেলো। এন্ড একজন বলে ফেলো। কনজাংশন, এন্ড যে কনজাংশন, কোন সমস্যা আছে? না স্যার। করি, এটা ফ্রেজ, কারোর কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে as well as, so that, in order that, তাই না? পূর্বের সাবজেক্ট তারপরে লাইনে তোমার হবে স্যার। একাধিক কনজাংশন মিলে যদি একটা ফ্রেজের কাজ করে, এটার নাম কনজাংশনাল ফ্রেজ, তাই না? একটা শব্দ থাকলে কনজাংশন, একাধিক শব্দ থাকলে কি বলো? সো একটা কনজাংশন, দ্যাট একটা কনজাংশন। সো দ্যাট কি কনজাংশন না কনজাংশনাল ফ্রেজ বলবো? কনজাংশনাল ফ্রেজ। তাহলে ইন্টারজেকশন কনজাংশন, সমস্যা নেই। আসো, আহ, আহ,
হি স্যার আলাদা থাকলে হবে স্যার বোথ ডট ডট এন্ড হ্যাঁ, আরে আলাদা বোথ এন্ড তো মানে যদি একসাথে থাকে মানে যদি নট অনলি বাট অলসো, এটা কি একটা শব্দ না একাধিক শব্দ? একাধিক। প্রশ্ন, হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস। বিকজ অফ একটা শব্দ না দুইটা শব্দ? একটা স্যার। আমার কথা বুঝছো? বিকজ অফ বলে একটা শব্দ, বিকজ অফ বলে একটা শব্দ, বিকজ অফ একটা শব্দ, বিকজ অফ একটা শব্দ। না স্যার বিকজ একটা of একটা প্রিপজিশনাল ফ্রেজ, একাধিক শব্দ মিলে প্রিপজিশনের কাজ করছে। তাহলে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ, দেখো তো শুরুতে লেখা আছে অসংখ্য, বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ইন অর্ডার টু, তাহলে ইন লিউ অফ, ইন স্টেড অফ, তাই না, ইন স্পাইট অফ, একাধিক শব্দ মিলে প্রিপজিশন। এখন একটা এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ প্রশ্ন করে হি কুড নট কাম, পুরাটা যদি বলি, পুরাটা খুব ভালো করে খেয়াল করো, হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, তাহলে হি কুড নট কাম কেন আসতে পারেনি বলো? adverbial phrase because of his laziness. এটা হলো adverbial phrase, কারোর কোনো সমস্যা আছে কিনা একটু একটু বলো। না স্যার না স্যার। adverbial phrase না থাকলে আমরা Prepositional phrase. prepositional phrase বলবো। একটু আর কিছু না, খুব ঠান্ডা মাথায়, এক প্রশ্নের মধ্যে অনেক, আমি আর কিছু বুঝি না, এত নিয়ম টিয়ম জানি না। আমি বলছি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এই অংশটা যদি মার্ক করে এটা ফ্রেজ প্রিপজিশন, এটা প্রিপজিশনাল ফ্রেজ, গ্রুপ ভার্ব, ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজাল প্রিপজিশন, ফ্রেজাল ভার্ব, যাই বলো আমি সবই মানবো। বুঝছো বিষয়টা? ফ্রেজাল প্রিপজিশন, ফ্রেজ প্রিপজিশন, ভার্ব না। তাহলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, ইন লিউ অফ, শুরুতে প্রিপজিশন, শেষেও প্রিপজিশন, বা একাধিক শব্দ মিলে শুধু প্রিপজিশনের নাম প্রিপজিশন বলে, এর নাম ফ্রেজ প্রিপজিশন বা প্রিপজিশন ফ্রেজ। কারো কোনো সমস্যা আছে? না স্যার। এখানে একটা প্রশ্ন করলাম, হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, এটা যদি অপশনে থাকে বিকজ অফ হিজ লেজিনেস, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা কোনটা দেব? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বিকজ অফ হিজ লেজিনেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই, তখন প্রিপজিশনাল। দেয়া আছে নাউন ফ্রেজ, প্রিপজিশন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমরা কি দেব? প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল। 4 নম্বরে হলো you do the work. What? Do ভার্ব, এটার কোনো সমস্যা আছে? না স্যার। You should not. এখানে লুক ডাউন আপন একটা শব্দ, বলো কয় শব্দ? একাধিক শব্দ স্যার। একাধিক শব্দ, ভার্বাল ফ্রেজ। তাহলে বোঝা গেল 5টা হয়ে গেছে আমাদের, 4টা না কয়টা, 1 2 3 4টা, 5টা হয়ে গেছে। একটু দেখো আমার দিকে, দেখো পড়া পুরো না, এই দেখো মাথায় ঢুকাও। প্রোনাউন পড়া হয়ে গেছে, কারণ প্রোনাউন নামের কোনো ফ্রেজ নাই। ইয়েস? জি স্যার। আচ্ছা, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপজিশন, ভার্ব, এগুলার জায়গায় একটা শব্দ থাকলে ওই নাম বলবো। প্রিপজিশন জায়গায় একটা শব্দ, একটা প্রিপজিশন, একাধিক শব্দ থাকলে প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশন একটা শব্দ, কনজাংশন একাধিক শব্দ থাকলে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশন এক শব্দ, ইন্টারজেকশন একাধিক শব্দ থাকলে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইয়েস অর নো? ইয়েস স্যার। 5টা পড়া হয়ে গেছে। 5টা আমি জন্ম থেকে টিচার, আমি পড়ানোর আগে তুমি পারো, শুধু আমি তোমাদের লাইন দেখাই দিলাম। ক্লিয়ার?
ভার্বাল ফ্রেজ কি গ্রুপ ভার্ব হইতে পারবে এরকম কিছু গ্রুপ ভার্ব গ্রুপবার শব্দটা ভার্বাল ভার্বাল হইতে পারে মানে আবার জি কি? স্যার একাধিক জি স্যার এটাই হইতে জি বলতেছি হইতে পারে। একাধিক শব্দ থাকলে আমি একাধিক শব্দ ভার্বাল ভার্বের ফ্রেজ কাজ করছে। আচ্ছা বলো জি স্যার এখানে লুক, এখানে কি ভার্বটা কি লুক নাকি ডাউন নাকি আপন, এটা আলাদা নাকি তিনটা মিলে স্যার ঘৃণা তিনটা করা মিলে দ্যাটস দ্য ডেসক্রিপশন। গ্রুপ ভার্বই ভার্বাল ফ্রেজ আর কি একই সব জি গ্রুপ স্যার ভার্ব, সব জি ওই যে স্যার অ্যাপ্রোপ্রিয়েট ভার্বাল প্রিপজিশন ফ্রেজ যেগুলো আছে, জি অ্যাপ্রোপ্রিয়েট স্যার প্রিপজিশন দিয়ে যদি সবগুলার একসাথে বলো, একাধিক শব্দ মিলে যদি ভার্বের কাজ করো, আমি জানি না, একাধিক শব্দ জি স্যার ভার্বের কাজ করছে, এটা ভার্বাল ফ্রেজ। আর আমার এর চেয়ে বেশি জ্ঞান নাই, এবার আমার বলে জি আসো, স্যার ঠিক আছে? ঠিক আছে, তাহলে খেয়াল করো, লুক আপ এট দ্য ডিকশনারি, তুমি আন্ডারলাইন করো লুক আপ, ঠিক না? শি ইজ লুকিং আফটার হার প্যারেন্টস, লুক আফটার, তুমি যাই দাও আমার একাধিক শব্দ যদি যদি বলো লুক ভার্ব কিনা, না লুক ভার্ব না, আফটার ভার্ব কিনা, না ভার্ব না। মানে দুইটা শব্দ মিলে লুক, লুক মানে তাকানো, কিন্তু লুক আফটার মানে হলো কি বলো দেখাশোনা করো, দুইটা শব্দ মিলে নতুন অর্থ তৈরি করছে, অতএব ভার্বের কাজ করছে লুক আফটার। ক্লিয়ার? জি স্যার স্যার দেখাশোনা করা কাজ বুঝাচ্ছে এজন্য কি এটা ভার্বাল ফ্রেজ? না আমি এত মানে আমি বলো হি লুকস আফটার প্যারেন্টস, মানে সে তার বাবা মায়ের পরে তাকিয়ে আছে, অর্থ ঠিক আছে না? চমৎকার, ভালো লাগতেছে তোমার কাছে? হি লুকস আফটার, সে তাকায় আফটার হার প্যারেন্টস, তার বাবা মায়ের পরে। খুশি? না স্যার হ্যাঁ, কেন কেন খুশি না তুমি? অখুশি কেন? তাহলে বোঝা গেল লুক আফটার মানে পরে তাকানো না, লুক আফটার মানে দুইটা শব্দ মিলে একটা নতুন ভাব তৈরি একটা হয়েছে, অর্থ প্রকাশ করছে। এই জন্য আমরা এটারে দুইটা মিলে ভার্বাল ফ্রেজ বলছি, বুঝছো কিনা? তাহলে তুমি এটা সুন্দর করে বলবা, তোমার গরিবের নিচে উপরে তাকানো উচিত না, ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। চমৎকার, বলো গরিবদের না স্যার এটা তো, ইউ শুড নট জি লুক ডাউন আপন দ্য পুয়ার, তুমি গরিবদের কি তাকাবে না, নিচে উপরে তাকানো তোমার উচিত না। যদি তুমি এটা বলো আমার কোনো আপত্তি নেই, তাহলে লুক ভার, যদি অর্থ এটা করো। আর যদি বলো যে গরিবদেরকে ঘৃণা করা উচিত না, তাহলে লুক ডাউন আপন হলো ফয়সাল করো। আশা করি ক্লিয়ার? হ্যাঁ, পাঁচটা শেষ। একটু ইন্টারজেকশনাল ফ্রেজ একটু একটু বলো তো। কি কি ইন্টারজেকশনাল ফ্রেজ কি ফ্রেজ? ট্রানজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল? স্যার ওটা একবারে সহজ না, ওটা শুধু ওই এক্সক্লেমেশন মার্কটা দেখেই তো আমি বুঝতে পারবো। মানে এটা যে ইন্টারজেকশন, এই যে এলা সোরা ব্রেভু, জি স্যার এটার জায়গায় একটা শব্দ থাকলে এলা সোরা ব্রেভু ইন্টারজেকশন, আর একাধিক শব্দ থাকলে যদি বলি উ এরকম ধরনের বললাম স্যার, যদি বলে উল আলা, একাধিক শব্দ দিয়ে আমি ইয়ে দিলাম, তাহলে ইন্টারজেকশন হবে না ইন্টারজেকশনাল ফ্রেজ হবে? ইন্টারজেকশনাল ফ্রেজ স্যার। আবার আসো, স্যার মাথা কাটানোর প্রয়োজন কয়টা আছে? তিনটায়। তিনটা। এক নম্বরে কি বলো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে ক্লজ ক্লজ তিনটা কি কি বলো তো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে ফ্রেজও চিন্তা করার বিষয় কয়টা বলো? তিনটা। নাউন, নাউন ফ্রেজ। স্টেপ 23 দ্রষ্টব্য, আর পরে ঝামেলা করবো না। 23 দেখি, আর ঘুরে এলো আমারে। স্যার আমি নাউন বের করি, একাধিক ওয়ার্ড থাকলে নাউন ফ্রেজ, আর যদি একটা ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট থাকলে নাউন প্লেস। স্যার এইভাবে আমি করতেছি এই স্যার। সমস্ত বাজে কথা বলবে না, একদম কবিরা গুণের কথা, এগুলো একদম উদ্ভট। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউন, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, একদম স্পেসিফিক কথা। তোমার চ্যালেঞ্জ দিলাম যে তুমি একটা একটা কিছু নিয়ে আসো, স্টেপ 23 নাই, যেটা ফ্রেজের মধ্যে এমন একটা কথা নিয়ে আসো উদাহরণগুলোতে, যেটা স্টেপ 23 তে পড়ো নাই, মানে এটা সাবজেক্ট স্থলে বসে নাই, অবজেক্ট স্থলে বসে নাই, প্রিপজিশনের পরে বসে নাই, আর্টিকেলের পরে বসে নাই। একটা উদাহরণ দয়া করে আমারে দেখাও, আমি দেখতে চাই। টু হ্যাভ ভার্বের পরে বসেন, দেখো না, তোমার সাথে সাথে বই আসবে, আমি তো আর গুগলে সার্চ তো বই নিয়ে তোমার ওপেন চ্যালেঞ্জ গুলো রাখতেছি, এত ঝামেলা নেই। নাউন নিয়ে কি আমার চালাইবা? আমার না পেন স্যার, দরকার আছে? ওকে, না স্যার, নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ স্যার এটা এখন বের করা যায় ইজিলি না। 2 নম্বরে আসো। 2 নম্বরে অ্যাডভার্বিয়ালটা ফেলি। অ্যাডভার্বিয়াল হলো স্টেপ 43।
মোট কথা হলো মূল ভার্বকে কি বা কাকে ছাড়া সকল প্রশ্ন উত্তরে। তাও কি আমার স্টেপ 43-তে মনে আছে কিনা কেউ? আই ওয়ান্ট দেয়ার, ওই যে একটা উদাহরণ দেওয়া ছিল, ওই উদাহরণটা বের করো। মাই ফাদার I went home yesterday. I went home last night. একটা উদাহরণ ছিল যে I went home before they came, এরকম একটা উদাহরণ ছিল। দেখো তো 42 নম্বর স্টেপে, একটু কাইন্ডলি দাও। এমন একটা উদাহরণ কেউ পাইছো কিনা? ওই যে I went home yesterday, I went to their village last night, I went there after they had done the work, ওই উদাহরণটা মনে আছে কিনা বা শীটের মধ্যেও আছে কিনা কেউ বলতে পারবা? এনিওয়ান? স্যার একটা সেকেন্ড স্যার। এবং শীটের মধ্যেও দেয়া আছে কিন্তু। এই দেখো, I went home yesterday। জি স্যার, পাইছি স্যার শিটে। কত শীটে কত নম্বর? শিটে স্যার 522 নম্বর উদাহরণ, বাট এটা হচ্ছে 45 নম্বর স্টেপ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 45 মানে স্টেপ, মানে মূল আলোচনাটা আছে 43-এ, আর ব্যাখ্যা উদাহরণটা আছে 45 নম্বর স্টেপে। উদাহরণগুলো কত? 45, কত বললাম? 522 নম্বর উদাহরণ স্যার। 122। 552 উদাহরণ। 522 নম্বর উদাহরণ যে বুঝবা, আশা করি তার আর তো পেন নেওয়ার দরকার হয় না, গ্রান্ড প্র্যাকটিস। তাই না বলো? 522 নম্বর উদাহরণের কেন 3 নম্বরে আসো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই না? অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো অবশ্যই কোন নাউন বা প্রোনাউনকে অবশ্যই শর্ত কি বলো? দাঁড়াও একটু, এটা ফোন দিতে হবে। স্যার উল্টায় গেছে স্যার, শুনতে পাচ্ছি না, উল্টে গেছে। আর শোনা যাইতেছে না, একটু উল্টে গেছে অপেক্ষা করেন পুরোটাই। ভাই, স্যার কথা বলতেছে ফোনে। আর কথা বলতেছে তো, বলছে। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই কোন নাউন, অবশ্যই কোন কি বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই কোন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। প্রোনাউনকেই কোয়ালিফাই করবে। ঠিক আছে, ওকে।
এবার আসো এই অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা একটু। এবার একটু এটাতে লিখে রাখো অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো কৌশল। এই কথাটাই আজকে সবচেয়ে এটা সবচেয়ে বলে আসছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার কৌশল। চেনার কৌশল। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার কৌশল। ঠিক আছে? কোন নাউন বা প্রোনাউনের পরে হ্যাঁ কোন নাউন বা প্রোনাউনের কোন নাউন বা প্রোনাউন আবার বলো কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন, প্রিপজিশন, পার্টিসিপল, এটা কিন্তু আমি মুখে মুখে অনেকবার বলছিলাম কিনা একজন কেউ বলো একটু। একজন পড়ে শোনো। কোনো নাউন বা প্রনাউন এর পরে প্রিপজিশন, পার্টিসিপল অথবা ইনফিনিটিভ যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রনাউনকে বোঝালে সেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন, পার্টিসিপল বা ইনফিনিটিভ যুক্ত ফ্রেজ বসে উক্ত নাউন বা প্রোনাউনকে বোঝালে সেটা কি বলো? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, স্যার গ্রান্ট প্র্যাকটিসে চলে যাই। the boy walking in the field saw a dead man. তারপরে লিখুন গতবার বিসিএস পরীক্ষার প্রশ্নটা কি ছিল? দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ দাও। এই চারটারে লিখে ফেলো, চারটারে লিখো কোনটা কোন ফ্রেজ। আর এই দুইটাকে কমপ্লেক্স করবা। এই দুইটাকে কি করবা বলো? কোন দুইটারে কমপ্লেক্স করতে বলছি? কোন দুইটাকে কমপ্লেক্স করতে বলছি? এই আসো নাকি তোমরা? শুনতেছো আমার কথা? জি স্যার। জি 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 স্যার, স্যার প্রথম দুইটা। হ্যাঁ, ওকে, তাতে লিখো, আমি ওদেরকে ঘুম থেকে উঠাচ্ছি।
করব শেষের দুইটা শেষের দুটো কোন ফ্রেজ এটা লিখবা? লিখছো? জি স্যার যাদের ডান। ঘুম থেকে ওঠা প্রয়োজন তারা ঘুমাচ্ছে আর সে উঠে গেছে মাশাআল্লাহ। কারণ স্কুল খোলা হইলে আসসালামু আলাইকুম এই যে দেখো মানে একদম মানে ধরো সকালবেলায় উঠা উপস্থিত মানে হাজির, কিন্তু স্কুল খোলা হইলে স্কুলের সময় ইনশাল্লাহ আবার আগের সিস্টেম শুরু হয়ে যাবে। ওরা সকালবেলা উঠাইতে অনেক কষ্ট। আবার বলো দা বয় ওয়াকিং অ্যাডজেক্টিভ who ফ্রেজ was walking হু ওয়াজ এটা ওয়াকিং এটা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা বুঝছো নাকি? জি স্যার ওই জি যে স্যার কথা প্রেজেন্ট পার্টিসিপেন্ট। প্রেজেন্ট অ্যাডজেক্টিভ পার্টিসিপল পড়ানোর সময় বুঝে আসছিলাম এগুলা। আই হ্যাভ জি এ বোট, মেড এ বোট, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর পেসিভ করলে এটা কমপ্লেক্স করলে হুইচ ওয়াজ হুইচ ওয়াজ ম্যাট এটা বোট, হুইচ ইজ হুইচ ইজ মেড এ বোট হুইচ ইজ দা বয় হুইচ ওয়াকিং। ইজ ওয়াকিংটা যদি বলি স্যার হুইচ ওয়াজ হবে না ইচ হবে? কেন ওয়াজ দরকার কি এখানে? আই হ্যাভ আছে না? হু ওয়াজ ওয়াকিং সবসময় এরকম না। এটা মনে রাখবে নাউনের পর আইন যুক্ত ভাব থাকলে হু হুইচ দ্বারা কমপ্লেক্স করে ফেলবো সবসময়, ওই অর্থ করতে সুবিধা হবে তোমার। হ্যাঁ, এরপরে দ্য পেন অন দ্য টেবল ইজ মাইন। অন দ্য টেবল কোন ফ্রেজ বলো? adjective অ্যাডজেক্টিভ ফ্রেজ স্যার এবার নিচের বাক্যে কি? অ্যাডভার্বিয়াল এটা ফ্রেজ adverbial
স্যার অ্যাডভার্বিয়াল এটা। কোথায় এটা? কোথায়? রাখলাম কি দা পেন অবজেক্ট কোথায় বলো অন দ্য টেবিল স্যার, টেবিলের উপর। স্যার ওই যে আই হ্যাভ এ স্যার বোট স্যার, ওটা প্রশ্নটা কি হবে? মেড অফ উড? হ্যাঁ নৌকাটা স্যার, বলো স্যার এই যে আই হ্যাভ এ বোট মেড অফ উড, মানে এটা প্রশ্নটা কিভাবে করবো? কি আর নৌকাটা কিসের তৈরি? মানে প্রশ্ন না নৌকাটা কিসের তৈরি নৌকা আমার একটা মানে বাক্যের অর্থ হলো যে আমার একটা মানে কাঠের তৈরি নৌকা আছে তাহলে বোটের অ্যাডজেক্টিভ হলো আই হ্যাভ এ বোট এই বোটের অ্যাডজেক্টিভ কি বলো মেড হ্যাঁ মেড অফ উড আর আমরা এটা মেড অফ উড বললে এটা হবে ফ্রেজ আর হুইচ ইজ মেড অফ উড এটা হবে কি বলো অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ তারপর স্যার বয় স এর ডেটম্যান, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যারা এখানে উপস্থিত আছো যে কজন ওপেন চ্যালেঞ্জ নাও যে তুমি ফ্রেজ এবং ক্লজে তুমি আটকা পড়বা না যদি ন্যূনতম তোমার স্প্রিয়া থাকে আবার বললাম ফ্রেজ ক্লজের সকল এমসিকিউ তুমি নিয়ে আসবা এই দুইটা দিনে পড়বা জি মানে স্যার সকল বইয়ের ইনশাআল্লাহ। সকল এমসিকিউ নিয়ম নাকি হ্যাঁ এমসিকিউ এমসিকিউ। থ্যাংক ইউ স্যার। পারো নাই MCQ শুধু আমার দেখাইবা যেটা পারো নাই স্যার আচ্ছা হুম স্যার ক্লোজের কিসের কথা বলছিলেন? যখন 120টা উদাহরণ আছে কোথায়? সকল বইয়ের যত এমসিকিউ গুলা পড়বা নিয়ম পড়বা না দয়া করে আল্লাহর রাস্তে নিয়ম পড়া মাফ করো যে কোনো বইয়ের ফ্রেজ এবং ক্লজ স্যারের বই থেকে শুরু করে সকল বইয়ের ফ্রেজ এবং ক্লজ পড়ার পরে তুমি বলবা যে এটা আপনি পড়ার নাই নিয়মটা তখন আমি আবার এড করব আমার মনে হয় যে এড করার কিছু নাই যেমন ধরো ধরো আমি যেমন ধরো পরীক্ষার প্রশ্ন আছে the matter is open and bold open and bold এরকম একটা প্রশ্ন কোন ফ্রেজ বলো স্যার এটা তো নাউন ফ্রেজ, নাউন Open. ফ্রেজ স্যার, বলো কমপ্লিমেন্টের জায়গা বলছে। আচ্ছা বলো দ্য ম্যাটার ইজ ওপেন ওপেন কি নাউন ম্যাটারটার নাম না ওপেন হয়েছে ওপেন তো স্যার অ্যাডজেক্টিভ। তো তুমি যে কেন নাউন বললা বলো তাহলে ওপেন এন্ড বোর্ড যেহেতু বললাম তাহলে এটা অবশ্যই কি বলো কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলবো না অ্যাডজেক্টিভ ফ্রেজ বলো দুইটা শব্দ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেশ the স্যার। the issue is the room is neat the room is clean কোন পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ স্যার। the room is Adjective, sir. neat and clean তাহলে বলে ফেলবা নাউন ফ্রেজ তাই না অ্যাডজেক্টিভ Adjective না ফ্রেশ। phrase. স্যার, অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা মেগা প্র্যাকটিস রয়ে গেল ওকে আমরা আবার চলে আসি কোথায় না আমরা কোন জায়গায় ছিলাম বলো স্যার ছোট্ট একটা Transformation. জিনিস জানার আছে স্যার। হুম। স্যার আমরা যখন ওই যে দা বয়কে এই সেন্টেন্সটাকে যখন কমপ্লেক্স করছি স্যার, এটা যে হু এর পরে যে ওয়াজটা বসাইছি ওই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব অনুযায়ী বসাইছি স্যার, স অনুযায়ী বসাইছো আর এরপর একটা হচ্ছে হ্যাভ অনুযায়ী বসাইছি। জি স্যার বুঝছি স্যার। স এ ডেটম্যান, এটাই তো প্রিন্সিপাল ক্লোজ। দ্য বয় স এ ডেটম্যান। lying on the bank Porionga is the capital of Bangladesh. Lying on the bank of Porionga. এবার বলো কোন ফ্রেজ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে মোট কথা হলো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকার পরিচয় হলো লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ওকে এবার এটাকে কমপ্লেক্স করলে কি হবে ঢাকা হুইচ লাইস which is অন দ্য lying ব্যাংক অফ বুড়িগঙ্গা which is ইজ lying দ্য on the bank ক্যাপিটাল। এটা বলো is the ঢাকা হুইচ capital. লাইস হবে স্যার, হুইচ লাইস। হুইচ ইজ লাইং দরকার আছে ঢাকা হুইচ ইজ লাইস হবে স্যার।
হুইচ লাইন করলে বেটার হয়, হুইচ লাইস অন দা, বুঝছো না? Sir, হুম, the people in the room stood up to greet him. হুম, এখানে বলো in the room কি ফ্রেজ হবে? আমাদের তো নাই, তুমি বলো না, দ্য পিপল, In the room. ও PEOPLE, পিপল ইন দ্য রুম, তারপরে বলো Stood up to greet him. ড্যাশ ইজ কিছু একটা, ওকে, তারপর বলো ইন দ্য রুম, কোন ফ্রেজ বলে বলো বাদ স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছো বিষয়টা? জি স্যার, তাহলে he is in the room প্রিপোজিশনাল ফ্রেজ এটা, মানে সরি আবার প্রিপোজিশনাল। বলো হি ইজ ইন দ্য রুম, এই হি ইজ ইন দ্য রুম, কোথায় অবস্থান করতেছে, এটা অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, বাকিরা বলে বলো হি ইজ ইন দ্য রুম কি? অ্যাডভার্বিয়াল। এই তো, অ্যাডভার্বিয়াল। done. মোটামুটি শক্তি সাহস পাচ্ছ কিনা, মনে হইতেছে কিনা সাহস পাচ্ছেন ইনশাআল্লাহ? গ্র্যান্ড প্র্যাকটিস দেন বা হচ্ছে কয়েকটা ইনশাআল্লাহ। উদাহরণ দিলে ভালো হতো স্যার। প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করে করাবো, আগে নিজে পড়ে আসো, আগামী ক্লাসে প্র্যাকটিস করাবো। আগে ইনশাআল্লাহ নিজে স্যার। ভালো করে পড়তে করো, আগে না তুমি কনফার্ম করো যে তুমি সবগুলো পড়ছো, স্যার ঠিক দ্য আছে? পিপল ইন দ্য রুম, ওটা তো অ্যাডভার্বিয়াল হবে না? দ্য পিপল ইন দ্য রুম অ্যাডভার্বিয়াল কোন দুঃখে? একটু আগে নিয়মটা আগে পড়ো, অ্যাডজেক্টিভ। নাউন বা প্রিপোজিশন প্রোনাউনের পরে এই কথাটা, এই যে এই আগের পৃষ্ঠার এই লাইনটা, আমার বিশ্বাস যে অনেকে ভুলবা, এবং প্রিপোজিশন ছোট্ট একটা পার্টিসিপল কথা, ইনফিনিট। ছোট্ট একটা কথা ভুলবা আর শুধু বিভ্রান্ত হইবা, শুধু হইবা না, আরো কয়েকজন করবা। একজন পরে শোনো কথাটা কি, কথাটা বেশি জটিল না, এক লাইনের কথা, কিন্তু অসংখ্য প্রশ্ন উত্তর। স্যার ইনফিনিটিভ দিয়ে একটা এক্সাম্পল দেন না। বিসিএস পরীক্ষার প্রশ্নটা গতবার একটা বলো না, এই জন্য বলতে দিলাম যে গত বছরের প্রশ্নটা কি ছিল, অ্যাডজেক্টিভ ফ্রেজ, দয়া করে তোমাদের কাছে প্রশ্ন, আমার কাছে নাই তো, ভুলে গেছি। গত বছরের বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কোনটা আসছে দেখো একটু। কারো কাছে প্রশ্নটা নাই? স্যার বেস এই ক্লজ থেকে মুহূর্তে স্যার এরকম লাগছে, ওই হি ইজ এ বিসিএস ক্যাডার ওইটা। এটা আরেকটা ফ্রেজ আছে দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্যার এটা হচ্ছে he is a man to depend on. হ্যাঁ, এই তো, এই তো, বলো হি ইজ এ, Man to depend on. হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। ইনফিনিটিভ, তারপরে কারে বুঝাইছে বলো? Man. অ্যাডজেক্টিভ ক্লজ মানে ফ্রেজ। ফ্রেজ। ডান, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। পরীক্ষা হলে স্যার মানে উল্টা পাল্টা বাজে কেন স্যার? এমন সময় হয়ে গেছে স্যার, পরীক্ষা হলে একটা দাগে আসছি, বাসায় মনে হয় এটা তো ভুল করছি ওই কারণটা ওই কি স্যার জানো? মুহূর্তে যেমন স্যার। প্রিপোজিশন লাগতেছে স্যার, কোনটা প্রিপোজিশন লাগতেছে? তাই যে টু ডিপেন্ড। টু ইনফিনিটিভ, টু গো, টু ডিপেন্ড, ইনফিনিটিভ টু এর পরে ভার্ব থাকলে এগুলা প্রিপোজিশন লাগলে এগুলো ঠিক করতে হবে, সোজা করতে হবে, নিজে নিজে মাইট দিবা, ঠিক আছে? নিজের শাস্তি দিবা যে এই যে আমি এটা ভাবছি সকালবেলা নাস্তা নাস, রাতে ভাত 3 চামচ খাইলে 1 চামচ কমাই খাইবা, বলবো যে এটা যে আমি যে এই ভুলটা করলাম এটার জন্য আমার শাস্তি আছে, 1 চামচ ভাত কম খাওয়া, না স্যার, ঠিক আছে? রিভিশন দিলে শোনো, আমি বলে রাখি, পরীক্ষার হলে যে বলতেছো আগে বলো তুমি কি সিলেবাসটা পড়ছো, এই যে নিয়ম পড়াই দিচ্ছি, এগুলো তো শত শত উদাহরণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে দেখো তুমি যে ইমপ্রুভ করো কিনা, আচ্ছা, ঠিক রিসেন্ট আছে? একটা হ্যাঁ, পরীক্ষা মানে জি ছোট স্যার। পরীক্ষাতে কি হয়েছিল, সহজ জিনিস কি ভুল করে পরে বাসায় এসে কি মনে হয়েছে যে এটা তো সহজ ছিল, ওই মুহূর্তে আমি ভুল করে ফেলছি। অনেকগুলো, অনেক শত শত উদাহরণ, এমসিকিউ যত প্র্যাকটিস করবো তত ক্লিয়ার হবে কিন্তু। আমরা চলে আসি কোথায়? ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা প্রশ্ন ছিল স্যার। কয়টা নিয়ে পড়ছিলাম? স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলো। ট্রান্সফরমেশন সেন্টেন্স
ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই, এটাকে স্যার কম্পাউন্ড করতে বলছে স্যার। লতিফ স্যারের বইয়ে এটাকে দেখাচ্ছে যে লেট হিম ডু অর হি উইল ডাই। ঠিক আছে তো। স্যার এটা সেটাও আছে ডু দেখো, 3 ডু নম্বরে অর আছে, ডাই। 3 নম্বরের নিয়মটা দেবে, এটা দেবো বাই প্লাস জেরান, বাই প্লাস জেরান। বাই প্লাস জিরো ই প্লাস অ্যাফার্মেটিভ। দেখো বাই রিডিং অ্যাটেন্টিভলি। স্যার এটা তো ইয়া জিরান্ড হবে স্যার, উইদাউট প্লাস জিরান্ডে মনে হয় এটা পড়বে। দেখো না, রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, ইউ উইল পাস। ওকে, উইদাউট প্লাস জেরান। আমরা এটা 4 নম্বর না, এটা 5 আর 6 হবে, তাই না বলো নাকি? জি স্যার। উইদাউট প্লাস জেরান। কমপ্লেক্স কম্পাউন্ড করে ফেলো দয়া করে। এটা যাবে কি বলে, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ স্যার, দ্বিতীয়টা নেগেটিভ। ক্লজ। আর এটা হলো ইফ যুক্ত ইফ নেগেটিভ। প্লাস নট অথবা আনলেস যুক্ত ক্লজ, তাই না? জি স্যার। আর এখানে কি হবে বলো? আর ওটা ইম্পারেটিভ প্লাস অর নাকি না, ইম্পারেটিভ ডট এন্ড, এন্ড? জি স্যার। ইম্পারেটিভ। নিচের নিচে অর। ওকে, লিখে ফেলো। স্যার ডান। তাহলে বলো বাই রিডিং অ্যাটেন্টিভলি, তাহলে কি হবে? ইফ যুক্ত অ্যাফার্মেটিভ। ইফ 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 ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস। এবার বলো, এখানে ইম্পারেটিভ দিতে হবে, তাই না? রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। এবার বলো, ইফ দে ডু নট, ইফ ইউ, দে আছে স্যার। ওই ও ইফ, ফেল। দাও দাও সমস্যা নেই। ইফ দে ডু নট রিড অ্যাটেন্টিভলি they will fail.
এবার বলো এখানে read attentively or you will read attentively or they will fail. হইলো রিলেটিভলি কি বললে ইম্পারেটিভ হইলো এটা? স্যার এখানেই তো আমার সমস্যাটা স্যার, যে let him বা let them, কেন? এটার এটা কারণটা কি? ইম্পারেটিভ সেকেন্ড পারসন হইলে না সরাসরি ভাব দিয়ে হয়, ফার্স্ট পারসন বা থার্ড পারসন হইলে? স্যার এখানেই কনফিউশনটা ছিল স্যার। জি জবাব বুঝছো কিনা? জি স্যার, ইনশাল্লাহ। আপনার ছেলে নীরবে পড়া শুনতেছে। হ্যাঁ বলছি, স্যার আপনার ছেলে নীরবে পড়া শুনতেছে। যে আমার বলে থাকলে আর কোনো তার দুনিয়াতে আর কিছু লাগে না, এই আর কি। বললাম না মাঝে মধ্যে এরকম বিব্রতকর পরিস্থিতি, অন্য জায়গায় গেলে সে তার মায়ের কোলে যাইতে চায় না, আর বাকিরা তো মনে করে যে আমি সারাক্ষণ নিয়ে রাখি। স্যার এটা তাহলে স্যার রুলসটা একটু বলে দিতেন, যে ফার্স্ট সেকেন্ড পারসন বললেন যেটা বা থার্ড পারসন বললেন, এটা একটু এই clear- স্যার এটা open the book, এই সরাসরি ইউ সেকেন্ড পারসন হইলে সরাসরি ভাব দিয়ে করো, আর আমাকে কাজটি করতে দাও, তাহলে কি হবে? let me do the work. আমি কাজটি শেষ করো, ফিনিশ দা ওয়ার্ক। আমাকে কাজটি শেষ করতে দাও, তাহলে কি হবে? let me finish the work. তাকে let শেষ me করতে দাও। finish the- লেট হিম let- তাহলে ফিনিশ বোঝা দ্য গেল ইম্পারেটিভের স্ট্রাকচার দুইটা, সরাসরি সেকেন্ড পারসন কে বললে, কাউকে বললে যদি স্যার সেকেন্ড পারসনকে বলা হয় তাহলে স্যার সরাসরি ভার্ব দিয়ে শুরু করব, আর যদি সেকেন্ড আর পারসনকে না ফার্স্ট পারসন আর ইয়াকে ইন্ডিকেট করলে তাহলে স্যার let let দিয়ে them read attentively. লেট দিয়ে করবো, লেট মি, লেট দেম, লেট হিম। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বুঝছো বিষয়টা? তো অনুরূপ ভাবে দেখি এই দুইটা বাক্য লিখে ফেলে তো, এই দুইটা বাক্য এই 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 জাস্ট ইম্পারেটিভ, এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ইম্পারেটিভ ডট ডট অর ইম্পারেটিভ ডট ডট এন্ড, এই দুইটা বাক্যে করো তো। ডু এন্ড ডাই, ডু অর ডাই, ডু এন্ড ডাই, ডু অর ডাই, এই তো নিয়ম ধরে করে ফেলো। ডু এন্ড ডাই, ডু অর ডাই করে ফেলো তাড়াতাড়ি। বলো কি কমপ্লেক্সে কি হবে? স্যার if you if do you do you will die. ইফ ইউ ডু You will die. you will die বাই ডুইং, by doing. জি স্যার। By doing you will die. ওকে হ্যাঁ, if you উইদাউট, if you don't ইফ if you do not do ইফ ইউ ডু নট ডু ইউ will die. উইল ডাই, তাই না? উইদাউট without doing উইদাউট ডুইং আই উইল ডাই, বুঝছো কিনা বিষয়টা? you উইদাউট will ডুইং you will die. স্যার লাস্টেরটার অর্থটা একটু বলেন তো, উইদাউট ডুইং ইউ উইল ডাই।
তো যদি তুমি না করো বা করা ছাড়াই তুমি মারা যাবে। তিনটার অর্থ একই, কোন না করলে মরবা। তিনটার অর্থ কি? ইফ ইউ ডু ইউ উইল ডাই, এটা অর্থটা কি আসবে? কেমন যেন অসামঞ্জস্য লাগছে। যদি তুমি না করো তাহলে মারা যাবে। না, ইফ ইউ ডু ইউ উইল ডাই। তো যদি তুমি করো তাহলে মারা যাবে। স্যার আপনি মিউটে আছেন। সরি, তিনটার অর্থ এখানে, তিনটার অর্থ একই ধরনের, একই। করলে জি মরবে। চেঞ্জিং সেন্টেন্সে তো স্যার কোনো অর্থ চেঞ্জ হয় না। মানে একটু কিছুটা চেঞ্জ হয়, মানে কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, কিন্তু মানে ঘুরে ফিরে ডু অ্যান্ড ডাই, করো এবং মরো। তাহলে করলে মরবে, যদি তুমি করো তাহলে মরবে, শর্ত, বুঝছো না? ওকে। স্যার এটা কি স্যার? ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ডু, ডুটা সাহায্যকারী ভাব আর পরের নটের পরে ডুটা মূল ভাব। আর কোনটা? ইফ ইউ ডু নট ডু, কত নম্বর বলো? জি স্যার ওটাই বলেছিল। ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। স্যার ডু অর ডাই ইম্পেরেটিভটা, ইম্পেরেটিভ। বলো কি, কোনটা কোনটা? স্যার ডু অর ডাই এর ইম্পেরেটিভ ফর্মটা। ইফ ইউ ডু ডু ইফ, মানে এটা হলো কমপ্লেক্স, হলো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, আর উইদাউট ডুইং ইউ উইল ডাই। কমপ্লেক্স আর সিম্পল। হ্যাঁ, এবার করে লিখে ফেলো। বাই রিডিং অ্যাটেন্টিভলি হি উইল পাস, এটাকে করো। বাই রিডিং অ্যাটেন্টিভলি হি উইল পাস, তাড়াতাড়ি। স্যার ডান। ডান স্যার। ওকে, তাহলে বলো কি হবে? রিড অ্যাটেন্টিভলি ইফ হি রিডস অ্যাটেন্টিভলি, তাই না? জি স্যার কমপ্লেক্স হচ্ছে ইফ হি রিডস অ্যাটেন্টিভলি হি উইল ডাই। জি স্যার। এরপরে ইয়ে করছো কি কম্পাউন্ডে? রিড অ্যাটেন্টিভলি রিড হলে কেমনে হবে? রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে পড়া দিলে সে পাস করবে, হবে? let him read Let him Let read him read attentively and attentively. he will Let pass. him read attentively, he will pass. Let him read attentively, he will pass. বুঝছো কিনা বিষয়টা? জি আর স্যার। স্যার কমপ্লেক্স হলো ইফ হি রিডস অ্যাটেন্টিভলি হি উইল If পাস। he reads attentively, he will pass. Okay? জি তাহলে ঠিক আছে, এটা 6টা পর্যন্ত গেল, আর 3টা নিয়ম আছে আর কি। হ্যাঁ, এই 3টা নিয়ম আগামী ক্লাসের শুরুতে শেষ ইয়ে করবো। তাহলে আগামী ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়বো, তাই না? তার পূর্বে শর্ত হলো কি, তার পূর্বে শুরুতে আমরা বাকি 3টা একটু দেখে নেবো। স্যার ইনশাআল্লাহ স্যার। লেট হিম, আর একটা কথা স্যার ছিল লেট হিম রিড অ্যাটেন্টিভলি। স্যার এই আমরা তাহলে তো স্যার কাউকে অনুমতি, এখানে আবার কাউকে করতে বলা হলো, বিষয়টা এরকম দাঁড়াইলো আবার। মানে তাকে পড়তে দাও, তাহলে সে ইয়ে করবে। মোটা হচ্ছে যে তাকে সে মানে লেট হিম, মানে তাকে পড়তে দাও, মানে সে পড়লে ইয়ে করবে আর কি। 3টার অর্থ কাছাকাছি থাকছে, খুব বেশি যে অর্থ চেঞ্জ হচ্ছে এমনটা না, ও বুঝছো? আচ্ছা আচ্ছা, একটু চেঞ্জ হচ্ছে আর কি, এই তো। একটু হলো মানে স্যার মানে এখানে তবে তো কাছাকাছি এন্ড হবে থাকছে না আর কি। স্যার? হুম, এন্ড তো হবে। Let him And read হবে। attentively let him and read he will attentively pass. and he will pass, বুঝছো কিনা? স্যার আরো ইয়া দিয়ে করলে রিড অ্যাটেন্টিভলি, তাহলে মানে ইয়া হলো না আর কি, একটা সেন্টেন্স তাহলে হলো না। অর্থ হয়ে যাবে রিড অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে সে পাস হুম, করবে, মানে তুমি খাও তার পেট ভরবে, হয়ে যাচ্ছে। এরকম। হুম, বিষয়টা বুঝছো তো? জি স্যার। তাহলে করা কিন্তু হোমওয়ার্ক অনেকগুলো রয়ে গেছে, গাফিলতি করবা, খেসারত তুমি দিতে হবে। ফ্রেজ ক্লজ এবং চেঞ্জিং সেন্টেন্সটাও দেখে এসো। 3টা নিয়ম বাকি আছে আমাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ।
স্যার ওই আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার এগ্রিমেন্ট আর কি ক্লাসটা আর কি আমরা মিস করছিলাম আর কি, পরে যে পরে বলছিলেন রাইট স্যার রাইট প্রুফ ফ্রম আরবি ভার্বের সাথে সময় পাই দেবো একটু, মিসিং ক্লাস জি স্যার, হয়ে যাবে হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আসসালামু ওকে আলাইকুম ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার